if you work more, then you will hear more criticism. আমাদের সম্পদ নিয়ে তারা তাদের দেশ গড়েছে, অথচ আমরা সেই গরিবই রয়ে গেছি। রাজনীতি, সংস্কৃতি কিংবা উন্নয়ন তৃণমূল থেকে জাতীয় হতে পারে তা ভিন দেশেরও। সমসাময়িক যা কিছুর প্রভাব বিস্তার করে দেশ জুড়ে, যা কিছু আলো কিংবা আধারে পরিবর্তন হয় আমার আপনার নাগরিক জীবনে, তার সব কিছু নিয়ে শনি থেকে সোম থাকছি আপনার সাথে। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা। শুভেচ্ছা। এই মুহূর্তে যারা রয়েছেন বঙ্গকথনের সঙ্গে, যারা দেখছেন বঙ্গকথনের এই আয়োজন, তাদের স্বাগত জানাচ্ছি। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া নানান আলোচিত ইস্যু নিয়ে বঙ্গকথনের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে আমরা পেয়েছি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব রাগিবুল হাসান টিপুকে। তাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমরা আরেকজন আমাদের গুণী মানুষকে পেয়েছি, উত্তর জনপদের বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক, যিনি শিক্ষায় এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন, কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার স্যারকেও আমরা সঙ্গে পেয়েছি। তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বঙ্গকথনের স্টুডিওতে। এবং আজকে সাম্প্রতিক নানান ইস্যুতে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা সেই সাম্প্রতিক ইস্যুর যে আলোচনা, সেই আলোচনার সূত্র ধরে আমরা আজকে যে মানুষটিকে নিয়ে আলোচনা করতে চাই, তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। এবং সবচেয়ে বড় গর্বের জায়গা হচ্ছে যে তিনি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে বোধহয় এই রকমটি আর হয়ে নেই, তিনি আজ বিশ্বনেত্রী। কারণ গত শুক্রবারে যখন তিনি বাংলায় ভাষণ দিচ্ছিলেন, তখন কিন্তু আমরা দেখেছি তিনি শুধুমাত্র বাঙালির কথা বলেননি, বাংলার কথা বলেননি, বাংলাদেশের কথা বলেননি। তিনি সারা বিশ্বের শোষিত, নিপীড়িত, বঞ্চিত, একেবারে অবহেলিত যে মানুষগুলো, তাদের কথা বলেছেন, তাদের সুযোগ সুবিধার কথা বলেছেন। আমরা বজলুল করিম বাহার স্যারকে দিয়ে একটু শুরু করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা একজন ব্যক্তি শেখ হাসিনা একজন রাজনীতিবিদ, যিনি তার জীবনের একটা বড় অংশ রাজনীতির জন্য বা দেশের মানুষের জন্য দিয়ে যাচ্ছেন। আজ আমরা যদি বলি 1981 সাল থেকে আজকে প্রায় 40 বছর তিনি এই উপমহাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব দিচ্ছেন। একেবারেই একই সঙ্গে দেশ, রাষ্ট্র এবং রাজনৈতিক দল সবগুলোর নেতৃত্ব তিনি দিচ্ছেন খুব বলিষ্ঠভাবে। আজকে আমরা মূলত আলোচনা করতে চাই 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিবস, আমাদের এই মহান ব্যক্তিত্বের জন্মদিবস। আমরা একটু স্যার আপনার কাছ থেকে একটু সূচনা করতে চাই আপনার মধ্য দিয়ে, যে আপনার দেখা শেখ হাসিনা কেমন দেখলেন আপনার এই দীর্ঘ পথ চলায়, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন মা হিসেবে কিংবা একজন বিশ্ব নেতা হিসেবে কেমন দেখলেন বা কেমন দেখছেন শেখ হাসিনাকে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে যার কথা ব্যক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী, 28 সেপ্টেম্বর তার জন্মদিন, এবং জন্মদিন অনুসারে, এবং আমরা যদি ওইভাবে গণ্য করি তাকে, আমি ব্যক্তি শেখ হাসিনা সম্পর্কে একটু কথা বলে নিই। তার বায়োপিক থেকে, তার ব্যক্তি জীবন থেকে, যে একটা মানুষ যে কত সেন্স অফ হিউমার যে কী ধরনের হয়, উনি সেই ধরনের মানুষই ছিলেন। এবং তার যে মানবিক দৃষ্টিভঙ্গিটা আমাকে খুব ভালো লাগে এই দিক থেকে, যে উনি তাকে একটা বঙ্গবন্ধুর একটা বায়োপিক হচ্ছে, এবং এটা পরিচালনা করছেন শ্যাম বেনেগা। আপনারা হয়তো জানেন শ্যাম বেনেগা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। তো ওইখানে আমাদের একজন সিনেমার নায়ক আরিফিন শুভ বঙ্গবন্ধু অভিনয়টা করতেছে। তো ওনারা দেখা করতে এসছেন, প্রায় 2.5 ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হলো, তার জীবন নিয়ে, তার জীবন ঘনিষ্ঠতা নিয়ে, তার পরিচিতি নিয়ে, বঙ্গবন্ধুর সঙ্গে তার রিলেশনশিপ নিয়ে, এগুলো করতে নিয়ে একটু দূরে উনি দাঁড়িয়ে গেছেন একটু অন্যমনস্কভাবে। এমন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বললেন, আমার আব্বা কোথায়, আমার আব্বা? তো সবাই চমকে গেছে। তখন আরিফিন শুভ ওইখান থেকে তাকে দৃষ্টি আকর্ষণ করে উনি বলতেছেন, ওই সিনেমায় যেহেতু বঙ্গবন্ধু, ওই জন্য উনি বললেন আমার আব্বা। ইতিমধ্যে আমি তার প্রতি যে আকর্ষণ যেটা হয়ে গেছে দীর্ঘদিন ধরে, যে রাজনীতিবিদ তো অনেকেই ছিলেন, কিন্তু বরাবরই দুঃখী মানুষ। এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো একটা জায়গার রাষ্ট্রনায়ক,
এবং দীর্ঘ সময় ধরে পরপর 4বারের মতো প্রধানমন্ত্রী উনি হয়েছেন, যেভাবে হোক, যত বদনাম এবং যত কিছুই বিরোধী দল থেকে যেখান থেকে যা কিছুই করা হোক না কেন, একটা মানুষ হিসেবে যদি বিবেচনা করি, বাংলাদেশের পথ চলা এই যে ডিসকোর্স, এই ডিসকোর্সের যে পরিবর্তন, এখানে কিন্তু তার একটু প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এবং সেটা কিন্তু উনি নজিরও রেখে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। এবং আপনি ইতিহাসটা যদি শুরু করেন তাহলে দেখবেন যে বিবর্তনটা কীভাবে এসছে। যে উনি সেই সময় 1975 পর্বটাই যদি আমরা ধরি, রক্তাক্ত একটা অধ্যায়, ভয়াবহ রক্তাক্ত কাণ্ড আমরা ইতিমধ্যে গান্ধীজির ব্যাপারে দেখছি, আমরা আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রেও আমরা দেখছি যে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যে হবে, উনি যে নিজ দেশে এভাবে মানে তাকে নিহত করা হবে, এটা মানে বিরল ব্যাপার। তো এইরকম একটা পর্যায়ে এসে উনি যখন সেই সময় উনি মানে সস্ত্রী রেহানা, তারপরে শেখ হাসিনা এবং ওনার হাজবেন্ড, ওনার ছেলে পুতুল জয়, এর সব মিলেই কিন্তু জার্মানিতে। এবং আপনারা হয়তো জানেন যে জার্মানি থেকে উনি বেলজিয়ামে বেড়াতে গেছেন, ব্রাসেলসে। তো ব্রাসেলসে ওই সময় যিনি রাষ্ট্রদূত ছিলেন সানাউল্লাহ, উনি কিন্তু কবি, নাম করে কবি, এবং বন্দর থেকে বন্দরে ওনার বিখ্যাত একটা গ্রন্থ আছে ভ্রমণ কাহিনী। তো উনি ওখানে সময় কাটাচ্ছেন। এমন সময় ওই শুক্রবার 15ই আগস্টে এই ঘটনা ঘটে গেল। তো এখন একটা বই আছে কিন্তু, যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নানা ঘটনা। এটা হচ্ছে লিখেছেন আমাদের মানে সেই সময় পরমাণু বিজ্ঞানী, উনি লিখেছেন আছে ডক্টর ওয়াজিদ। তো উনি বললো যে একটা টেলিফোন এসছে, আপনাকে দেখা করতে বলছে, আপনাকে যেতে বলতেছে সানারুল সাহেব। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে যে তুমি যাও। তো উনি যাই বলে যে না, তোমাকে দেখা করতে বলতেছে। ওই সময় জার্মানির বনের যে ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন হুমায়ুন রশিদ, উনি টেলিফোনটা করছেন। তো ওই সময় উনি গেছেন আর কি। পরে আবার ওয়াজিদ সাহেব নিজেই গেলেন, নিজে যেয়ে বললেন যে এরকম ঘটনা, মানে একটা কু হয়ে গেছে, এবং এই ঘটনাটা তাদের কাউকে যেন জানানো হয়। যাই হোক, আমি সংক্ষেপে বলছি আর কি। এইরকম একটা ঘটনা যখন আসলো, তখন বললো যে না, আপনারা এভাবে ফ্রান্সে যাওয়ার কথা, ফ্রান্সে আপনি যাবেন না, আপনারা এখান থেকে সোজা বনে চলে আসেন, আমার কাছে চলে আসেন। এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর দৃঢ়তা, কাঁদছে, ভয়াবহ জিনিস আঁচ করতেছেন। মানুষের আঁচ করে না অনেক সময়, মানুষের খারাপ একটা কিছু ঘটে গেলে মানুষের অন্তরত্তা থেকে তার মধ্যে একটা স্পেকুলেশন তার জন্মায় যে কিছু একটা ঘটছে, কিছু একটা। হ্যাঁ, এই ঘটনা ওনাকে বিব্রত করতেছে, ওনাকে বলে যে না, আমি এখান থেকে যাবোই না। দৃঢ়তার কথা আমি বলছি। শেষ পর্যন্ত যখন বললো যে না, একটা সাংঘাতিক কিছু ঘটে গেছে, এটা আমরা এখনো জানি না। তো কোথাও তখন বলছে যে একমাত্র মানে বেগম মুজিব এবং রাসেল ছাড়া সবাইকে হত্যা করা হয়েছে। আবার কোথা থেকে বলছে যে সবাইকে হত্যা করা হয়েছে। এইভাবে ওনারা কিন্তু চলে গেলেন ওই হুমায়ুন রশিদ চৌধুরীর কাছে। ওইখান থেকে তারা বললো যে কোথায়, শেষ মধ্যে সাব্যস্ত হলো যে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কারণে সমস্ত এটি করার পরে, এরপরে ওনার যে উদ্বেলতা, ওই সময় ডক্টর কামাল ওখানে ছিলেন। ডক্টর কামাল ওই বাংলাদেশে ফিরে আসবে, উনি তো পররাষ্ট্রমন্ত্রী। উনি ওখান থেকে ব্যাক করে উনি তখন লন্ডনে চলে যাবেন। এইরকম একটা অবস্থায় উনি চলে আসলেন। ওনাদেরকে পরদিন নিয়ে আসা হলো দিল্লিতে। দিল্লিতে এসে উনি ইন্দিরা গান্ধীর আশ্রয়ে উনি ছিলেন। আশ্রয়ে থাকার পরে ইন্দিরা গান্ধী যখন আসলেন, পাশে বসলেন। বসার পরে উনি তখন কাঁদছেন। তখন যাই, গোটা ঘটনা কি আপনি জানেন? তুমি জানো? তো বলছেন না। তখন ঘটনাটা ব্যক্ত করলো, সচিবকে বলবো। সচিব পুরো ঘটনাটা যখন ব্যক্ত করলো, তখন যে তার যে শোক, তার যে শোকাবিভূত, তার যে আর্তি, এটা কিন্তু কল্পনাতীত। এবং তখন বলতেছে, শোনো, যিনি মারা গেছেন সেই অপরিণীয় রস, সেটাকে কোনোদিন আমরা ফিরে আনতে পারবো না। কিন্তু এখন তোমার আব্বা এবং আম্মা হচ্ছে তোমার ছেলে এবং মেয়ে, তাদেরকে মানুষ করতে হবে, হাল ধরতে হবে। এবং এই যে দৃঢ়তা অর্জন করা, এবং সেইখান থেকে 81 সালে ফিরে এসে অবধি যে বর্তমান কর্মকাণ্ড, একজন মানুষকে আমরা যদি বিবেচনা করি, যত কিছুই হোক না কেন, একটা বিবেচনার জায়গা কিন্তু দ্বার আমাদের সামনে প্রতীত হয়ে যায়। এত বড় শোক সামলিয়ে দৃঢ়ভাবে আসলে দল এবং রাষ্ট্র দুটো পরিচালনা করা অনেক কঠিন একটা ধৈর্যের বিষয় থাকে। স্যার, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু রাগিবুল হাসান রিপু ভাইয়ের কাছে যেতে চাই। স্যারের কথা সূত্র ধরেই একটু বলি ভাই, যে
এই যে হাল ধরার কথা স্যার বলছিলেন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার সপরিবারে হত্যাকাণ্ডের পর তারা যখন দুবোন দেশের বাইরে ছিলেন এবং পরবর্তীতে যে ঘটনা প্রবাহ, এরপরে দেশে ফিরে এসে দলের প্রথমে হাল ধরা, যে 1981 সালে প্রায় 40 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার কাণ্ডারি হয়ে থাকা, আপনি সেই দলের একজন কর্মী, সেই দলের একজন নেতা, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি ঢাকাতেও রাজনৈতিক একটি জীবন কাটিয়েছেন আমরা জানি। সব মিলিয়ে আপনার চোখে দেখা শেখ হাসিনাকে আমরা একটু জানতে চাই আজকে। অনেক ধন্যবাদ। স্যারের কথা শুনে খুবই ভালো লাগছিল। অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার বলেছেন। আমি আশা করি যে উনি আরো কথা বলবেন। মানে আজীবন সংগ্রামী একজন মানুষ কিন্তু উনি। এই যে শোকটাকে যে শক্তিতে পরিণত করতে হয়, এটা কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন শেখ হাসিনা। একটা পরিবারের সকলকে নৃশংসভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই শোক বুকে ধারণ করে, শক্তি সঞ্চয় করে যে লড়াইটা, তার একটা মানুষ 21 বার হামলার শিকার হয়েছেন, এবং কি ভয়াবহ চিটাগাংয়ের ঘটনাটা, কত মানুষ সেখানে মারা গেল। 21শে অগাস্ট যে গ্রেনেড হামলা, এই সমস্তর মধ্যে থেকে একজন মানুষ রাজনীতি করার যে শক্তি পান, এটাই তো একটা বাঙালি জাতিকে, একটা বিশ্বের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে তো একটা বিরল ঘটনা, যে এত ভয়াবহতার মধ্যেও, এত ভয়ের সংস্কৃতির মধ্যেও উনি যে সাহস করে দাঁড়িয়েছেন, এটা কিন্তু একটা মানে তার কাছ থেকে শেখার মতন রাজনৈতিক কর্মী আমরা, আমাদের তার কাছ থেকে কিন্তু এটা শিক্ষা নেওয়া উচিত। উনি সাহসিকতার পরিচয় দিয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক জায়গায়। আমরা কিন্তু আমাদের যৌবনে আমরা কখনো ভাবিনি যে এদেশে কোনোদিন স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের বিচার হবে। আমরা কখনো ভাবিনি যে বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা দেখে যেতে পারবো। এই হত্যাকাণ্ড বিচারের জন্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাকে বলা হয়েছে এই বিচার না করার জন্য। তার উপর কিন্তু অনেক প্রেশার ছিল, চাপ ছিল, অনেক চাপ ছিল যাতে যুদ্ধাপরাধীদের বিচার করা না হয়। উনি কিন্তু সকল কিছুকে উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। এটা কিন্তু কম সাহসিকতার বিষয় না। আমরা যে বলি যে উনি বর্তমান বিশ্বের সবচেয়ে সাহসী নেত্রী, কেন? আপনি এই দুইটা জিনিস দেখেন। আপনি একটা কথা ভাবেন তো, সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাংক। তারা বলল পদ্মা তারা টাকা দিবে না, তারা অর্থায়ন করবে না। এই যে সাহসিকতার সাথে নিজের অর্থায়নে এই সেতু করা, আজকে পদ্মা সেতু দৃশ্যমান বাংলাদেশে, এইটা কি কম সাহসের ব্যাপার? কোনো আমার দেশের কোনো অর্থনীতিবিদ বলেছিলেন যেটা শেখ হাসিনা ভালো কাজ করেছে? তখন তারা সবাই সন্দেহ প্রকাশ করেছে অর্থনীতি ভেঙে যাবে, কিভাবে দেশ চলবে, বিশ্বব্যাংকের সঙ্গে কেন ওই যুদ্ধে গেলেন উনি। কিন্তু তারপরেও কিন্তু সাহসিকতার সাথে কিন্তু সেই কাজটা উনি করেছেন। আপনারা জানেন এই যে গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা হয়েছে। হিলারি ক্লিন্টন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর মানুষ ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে ঢাকায় এসে পর্যন্ত তাকে অনুরোধ করেছেন যাতে তাকে আবার ব্যাংকের চেয়ারম্যান করা হয়। উনি কি বলেছেন? তার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। ব্যাংকের যে আইন, বিচার যেটা বলবে, আইন যেটা বলবে আমি সেটাই করব। বিচারে যদি উনি মুক্ত হন, আমি সসম্মানে তাকে গ্রহণ করব। এইটা কি কম সাহসের ব্যাপার? একজন রাষ্ট্রপ্রধান হিসেবে হিলারি ক্লিন্টনের মুখের উপরে বলা, এটা তো কম সাহসের কথা না। অবশ্যই সাহস। তা আমরা ওই জন্যই বলি যে বর্তমান বিশ্বে কিন্তু উনি অনেক ক্ষেত্রে সাহসের সেই পরিচয়গুলো দিয়েছেন। আমরা এও বলি যে বর্তমান বিশ্বের অন্যতম একজন সততা সম্পন্ন রাজনীতিক হচ্ছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা ক্ষমতায় আছে, অনেক প্রশংসা, অনেক কিছুই হবে, অনেক কিছুই বলবে সবাই।
কালকে ক্ষমতায় না থাকলেই তো তার আসল কাহিনীটা বের হবে নাকি, উনি ভালো না মন্দ তখন বলবে, এখন বলবে না। কিন্তু এই পৃথিবীতেই শেখ হাসিনার কিন্তু দুইটা জায়গায় বিচার হয়েছে, কানাডার আদালত, এই পদ্মা সেতু, তাকে নিয়ে তার পরিবার নিয়ে কত কথা তারা বলেছে, কিন্তু ওই কানাডার আদালত কিন্তু বলে দিয়েছে যে না, এখানে কোনো দুর্নীতি হয়নি। দ্বিতীয়ত, হিলারি ক্লিন্টন অনেকভাবে চেষ্টা করেছে জয়কে তাদের ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্নভাবে তার ব্যাংক নানা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে, অবৈধ সম্পদ তার কাছে নিশ্চয়ই গচ্ছিত আছে। সেখানে FBI রিপোর্ট কি, সেখানে জয় কি কোথাও তারা ধরতে পেরেছে, বলতে পেরেছে সে দুর্নীতি করেছে, তার ব্যাংকে অসম টাকা পাওয়া গেছে, এরকম কোনো কথা, এরকম কোনো সংবাদ কি আমরা জানি? তাহলে আমেরিকার আদালত, আমেরিকার সরকারও কিন্তু প্রমাণ করতে পারেনি যে শেখ হাসিনার পরিবার দুর্নীতিগ্রস্ত। এই দুইটা ঘটনার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয় যে উনি একজন সততা সম্পন্ন রাজনীতি। আর একটা হচ্ছে যে উনি আমাদের গণতন্ত্রের এবং উন্নয়নের নেত্রী, আপনি প্রথমে যেটা বলেছিলেন, এবং নেত্রীবাড়িকে একদম আমি এটা বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য তার যে লড়াই, আজকে অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হবে, কিন্তু একটা দিন এই দেশের ইতিহাস যেদিন লেখা হবে, সেদিন শেখ হাসিনার নামটা স্বর্ণ অক্ষরে লেখা হবে। কিভাবে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিভাবে তিনি সংবিধান রক্ষার জন্য লড়াই করেছেন, কিভাবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য তিনি লড়াই করেছেন। তার কিন্তু প্রতিটি পদক্ষেপ কিন্তু ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ করা। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে কোথাও যুদ্ধ অপরাধীরা রাজনীতি করতে পারে না, কোথাও নাই। যুদ্ধ অপরাধীরা রাজনীতি শুধু নয়, সরকারি কর্মচারী হতে পারে না, বড় ব্যাংকের কোনো কর্মচারী হতে পারে না, যুদ্ধ অপরাধীর সন্তানেরা। কিন্তু আমাদের দেশের যুদ্ধ অপরাধীরা রাজনীতি করে, এবং এই রাজনীতি যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনোদিনই সত্যিকারে গণতন্ত্র হবে না। এই যুদ্ধটাই শেখ হাসিনা করছে। এদেরকেই দমন করার জন্য, স্বাধীনতার চেতনায় দেশটাকে ফিরিয়ে আনার জন্য এই লড়াই কিন্তু শেখ হাসিনা নিরন্তর তিনি এই লড়াইটা করছেন। উন্নয়নের কথা ছাত্র বললেন, উন্নয়নের কি অবস্থা আপনারা সেটা ভালো করে জানেন, পরবর্তীতে হয়তো স্যার আরো ভালো করে বলবেন। তা আমাদের ওই স্যারের কথার ভিতরে একটা সুন্দর কথা ছিল যে ওনার মানবিক দিকগুলো। তা আমি তখন ছোট, ঢাকা কলেজে পড়ি, ঢাকায় রাজনীতি করি তখন। একদিন আমি ওনার সকালবেলা ওনার 10 নম্বর মানে 32 নম্বর বাড়িতে গেছি আমি। তো হঠাৎ ওই গাড়ি থেকে উনি নামছেন, নেমে ওনার স্বভাব ছিল কি, ওই কবিতর টবিতর ছিল, বাগান ছিল, ওইটা একটু চক্কর দিয়ে দেখে তারপর উনি তার রিডিং রুমে ঢুকতেন বা অফিসে ঢুকতেন, বসার ঘরে ঢুকতেন। তা একটা পেঁপের গাছ, খুব হলুদ হয়ে একটা বড় পেঁপে। তো আকরাম ভাই নামে ওনার একজন মামা ছিলেন, উনি বলছেন, মামা এই পেঁপেটা পারেন। পেঁপে পেরে ওরা হাতে দিল, উনি সেটা ড্রাইভারকে দিয়ে বলল যে জালালের বাসায় দিয়ে আয়, জালালের ছেলে অসুস্থ, জ্বর। মানে মহিউদ্দিন জালাল, ডক্টর মহিউদ্দিন জালাল, আপনি চিন্তা করেন, সে আমাদের তখন নেতা, তার সন্তান জ্বরে ভুগতেছে, এটা ওনার মানে উনি সেই পেঁপেটা পেরে সে বাড়িতে পৌঁছে দিচ্ছে যে ছেলেটা যেন তো সে পেঁপেটা খেতে পারে। আর একটা ব্যক্তিগত কথা, এটা আমার বলা ঠিক হবে কিনা জানি না, আমাকে একদিন বলতেছিল যে এই তুমি নাকি তোমার ছোট বোনের বাসায় থাকো। তাই বললাম হ্যাঁ, রাস্তার ওই পার শুক্রাবাদ, ওই পার আমার ছোট বোন থাকে, এই পার বড় বোন থাকে। তোমার বলতেছে তুমি যদি আমার বড় বোনই মনে করো, তাহলে আমার একটা যে কোনো এখানে একটা ঘর ঠিক করে নিয়ে এখানে থাকো। বিষয়টা ছোট বোনের বাসায় থাকতে নাই। কারণ এইরকম কত মানুষের, কত কর্মীর ভাবনা তার মাথায় ছিল, দরদ তার মাথায় ছিল, কত মানুষের কথা তিনি কর্মীদের ভাবতেন। এবং এইটা কিন্তু একটা অসাধারণ গুণ ছিল তার। কর্মীদের তিনি নিজের ভাইদের মতন মনে করতেন, নিজের সন্তানদের মতন মনে করতেন, এবং তাদের দুঃখ কষ্টে উনি যত পাশে ছিলেন, আমি খুব কম নেতাদের মধ্যে এটা দেখি
যে এই মানবিক গুণটা কিন্তু আপাকে অনেক মহিমান্বিত করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা আমাদের দেশের রাজনীতির নেতাদের দেখি কি লেখাপড়া করে কম, সত্যি কথা যেটা, আমরা আর লেখাপড়ার সুযোগও কম, কিন্তু এর মধ্যে দেখেন নেত্রী কিন্তু 11টা বই প্রকাশিত হয়েছে। 11টা বই প্রকাশিত হয়েছে, জি। হ্যাঁ, এই যে ধৈর্য ধরে উনি বইগুলো লেখেন, এটা প্রকাশ করেন, এটা কিন্তু কম কথা না। আর বঙ্গবন্ধুর যে অসাধারণ বাঙালি জাতির জন্য উনি কাজ করে গেলেন, এই যে অসমাপ্ত আত্মজীবনী, রোজ নামচা, নয়া চীন, এই সমস্ত কিন্তু তার উদ্যোগ ছাড়া এগুলো সম্ভব ছিল না। এগুলো আমরা নতুন প্রজন্ম বিশেষ করে এগুলো জানার Right. কোনো সুযোগ ছিল না। যদি এবং সবচেয়ে বড় কথা, এটা 22 খণ্ড না 42 খণ্ড আমি ঠিক জানি না, এটা হচ্ছে যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন, উনি যে 14 বছর জেলে ছিলেন, বাইরে ছিলেন, এই সময় প্রতিদিন পুলিশের যে রিপোর্ট যে লেখা হতো, এইটা উনি সংগ্রহ করেছেন এবং সেইগুলো উনি প্রকাশ করতেছেন। 6 খণ্ড না 8 খণ্ড বের হয়ে গেছে। তো এই মানুষের যদি একটা পড়ালেখার প্রতি দরদ না থাকতো, তাহলে কিন্তু এই কাজগুলো এই সৃষ্টিশীল কাজগুলো সম্ভব হতো না। রিপু ভাই, আবারও আসবো আপনার কাছে, আমি স্যারের কাছে আরেকবার একটু যেতে চাই। রিপু ভাইও তার কথার মতো বলছিলেন যে এই যে শুধুমাত্র নিজের নেতাকর্মীদের প্রতি তার যে মমত্ববোধ বা ভালোবাসার জায়গা, সেটি কিন্তু না। এর বাইরে আমরা দেখছি যে এই গত কয়েক বছর ধরে আমরা দেখছি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি মনে করি যে এই যে জাতিগত সংঘাত যে এলাকায় রয়েছে, অনেক সময় যেখানে মুসলমানরা নিপীড়িত হচ্ছে, ফিলিস্তিনের প্রসঙ্গেও তিনি কথা বলছেন। তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার যে ঘটনাটি, মানে সারা বিশ্বে একটি তাক লাগিয়ে দেওয়ার ঘটনা। কোনো উন্নত রাষ্ট্র যখন সাহস পায়নি বা তারা যখন সামর্থ্য দেখানোর জন্য এগিয়ে আসেনি, তখন কিন্তু শেখ হাসিনা এগিয়ে এসেছেন। এই যে তার যে মানবিক মূল্যবোধের জায়গা, সেই জায়গা থেকে বিশ্বে তার অবস্থানটা আপনার পর্যবেক্ষণে কেমন মনে হয়? বিশ্ববাসী তাকে কিভাবে গ্রহণ করছেন, আমাদের নেত্রীকে বা আমাদের প্রধানমন্ত্রীকে? ধন্যবাদ আপনাকে। আমি এটার মধ্যে আমাদের সম্মানিত অতিথি উনি চমৎকার করে বললেন তার সম্পর্কে। ফোর্বস ম্যাগাজিনে 100 জন নারীর মধ্যে গোটা বিশ্বে প্রভাবশালী মহিলার মধ্যে বিগত 4 সালে তার একটা অবস্থান অলরেডি ধরে রাখছে। গত বছর 39তম অবস্থানে ছিলেন, এর আগে আরো কম ছিল। 29। এটা নিয়ে কিন্তু অনেক টিটকারি হয়, অবিশ্বাসকারিতার অনেক ধরনের হয় বটে। তো একজন মানুষকে সরাসরি প্রভাবশালী হিসেবে চিহ্নিত করে কিন্তু 4টি কোনো কথা না। এই প্রভাবশালী হওয়ার পিছনে কিন্তু তার একটা কার্যকারণ থাকে, তাই না? এটা বলতেই হয় যে বাংলাদেশের মধ্যে একটা জায়গায় 1000 বছরের, যেখানে আমাদের নানা ধরনের কোনো কিছুই নাই, সেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষ যেখানে জন্মাইছেন, তাকে রীতিমতো ঘাতকরা তাকে হত্যা করলেন এবং সেইখান থেকে ফিরে গিয়ে উনি যে প্রভাবে একটা বলয় তৈরি করলেন গোটা বিশ্বে। এবং রোহিঙ্গাদের কথা আপনি বললেন যে রোহিঙ্গাদের যে জাতিগতভাবে যে নিপীড়ন এখনো কিন্তু হচ্ছে, এখনো জাতিগত নিপীড়ন বার্মা থেকে পালায় বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইন্ডিয়াতেও যাচ্ছে, কিন্তু ওইভাবে কিন্তু সব জায়গা থেকে তাদেরকে তাড়িত করেছে, ওইভাবে কিন্তু সহজে একসেপ্ট করেনি। কিন্তু ওই সময় কিন্তু এই নিয়ে অনেক কথা হয়েছে, আমি এরকম অনেক কথা পড়ছি যে কেন এইভাবে অকাতরে থেকে আসতে দেওয়া হচ্ছে, তাকে কেন বাধা দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে মানবিক গুণ। এই মানবিক গুণটা কিন্তু উনি পেয়েছেন, আমি বলবো জেনেটিক্যাল। বঙ্গবন্ধু এটা ছিল, মানবিক গুণ ছিল। যেরকম আমি অবাক কাণ্ড যে ফকা চৌধুরী থেকে আরম্ভ করে ওনার বিরোধী যারা, উনি কিন্তু ওই যে অসমাপ্ত আত্মজীবনীতে তাদের বিষয়ে কিন্তু উনি হাইলাইট করতেছেন, তাদের যেখানে তার যোগ্যতা সম্পন্ন সেখানে এইটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু হয় না, সবাই আমরা ইতিহাস লেখার সময় তো স্যার অনেকে বিকৃত করে ফেলে। আমি যেটা পছন্দ করি না, চরণ বাঁকা একটা কথা আছে না বাঙালি, যে যারা দেখতে নারী তার চরণ বাঁকা, আমরা তাকে ভিন্নভাবে ব্যাখ্যা দিই। কিন্তু এইটা কিন্তু ওই জেনেটিক্যালি উনি পেয়েছেন। কিন্তু যেরকম আমি একটা ছোট্ট ঘটনা বলি, যে আমি একদিন অনেক কাল আগে ওনার যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা তাকে পাহারা দেন, ওনার করেন, এসকর্ট করেন, ওনাদের মধ্যে একজন এসে বললো যে আমরা তো এর আগেও দিয়েছি, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যখন ছিলাম উনি কিন্তু আমাদেরকে খেতেও দিতেন, আমরা ঘরের মধ্যে যেতাম। তো আমি একটু অবাক হয়ে যেতাম যে সিকিউরিটি অমুক টমুক এগুলো তো প্রয়োজন হয়। তো যাই হোক,
এইরকম উনি মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ছিলেন। আর একটা জিনিস আমি বলে নেই এখানে, মনে থাকবে না আর কি, এক সময় বিশ্বনশীল আমাদের মানুষ। এই যে প্রযুক্তি, যাকে আমরা বলি ডিজিটালাইজেশন, এটা নিয়ে কিন্তু প্রথমে যখন বলে যে ডিজিটাল বাংলাদেশ গঠন করা হবে, এটা নিয়ে কিন্তু আমরা ক্রিটিসিজম করছি। একসময় আমরা আন্দোলন করছি যে প্রযুক্তিহীন রাজনীতি শোষণের হাতিয়ার। যেহেতু আমি কারিগরি সেক্টরের মানুষ, আমরা কিন্তু আন্দোলন করছি যে প্রযুক্তি জানে না যে রাজনীতি, তারা শোষণের হাতিয়ার সবসময় সৃষ্টি করবে, শোষক শ্রেণী তারা সৃষ্টি করবে। এটা কিন্তু এই গভর্নমেন্ট করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে একটা মানুষের পার ক্যাপিটা ইনকাম অথবা উন্নয়নের একটা ইন্ডেক্স হচ্ছে যে কতজন মানুষ বিদ্যুৎ ব্যবহার করে। এই যে 2009 সালের কথাই বলতেছি, 4 থেকে 5,000 মেগাওয়াটস হলে ম্যাক্সিমাম ডিমান্ড বিদ্যুতের। এখন 25,000 ম্যাক্সিমাম ডিমান্ড। হাউ ইজ ইট পসিবল? এই একটা ছোট্ট জায়গা, অনেক সমালোচনা আছে যে ভাড়াটে জিনিস আমরা বসাচ্ছি, ইনস্টলেশন করছি, এটা করছি, ওটা করছি, এটা আমরা করি থাকি, আমরা বলবো এটা। কিন্তু সম্পূরকভাবে এই বিদ্যুতায়নের যে দিয়ে গোটা দেশকে যে প্রযুক্তি, আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে এখন কি হচ্ছে, আমাদের অসহায় হয়ে পড়েছি না আমরা আমরা অসহায়, আমরা কোথাও যেতে পারতেছি না, আমাদের নানা ধরনের সংক্রমণে আমরা বিব্রত, পর্যুদস্ত। এখানে প্রযুক্তি আমাদেরকে কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। এটা কিন্তু গভর্নমেন্ট এনে দিয়েছে। এটা কিন্তু প্রভাব বলয় সৃষ্টি করে একটা বড় হাতিয়ার, গোটা বিশ্ব কিন্তু দেখছে এটা। এই জন্য বলতেছি যে অনেক দিক থেকে আমি কোনো সরকারি দল করি না, আমি কোনো দলও করি না, কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি, একটা মানবিক লোককে তার মানবিকতা, তার দুঃখবোধ, তার যে সূচনা এবং দেশকে গড়ার যে লক্ষ্য, এরকম মানুষ তো আমরা কটা পাবো। এই দিক থেকে বলে যে এই প্রভাব বলয় গোটা বিশ্ব জমিন হয়ে গেছে, এটাকে আমরা যেভাবে নেই না কেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক আদর্শ এবং বাঙালির মুক্তি, বাঙালির উন্নয়ন নিয়ে তার যে চেতনা, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে পথে এগিয়ে চলেছেন, সেই পথ চলা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। তার রাজনৈতিক জীবন, তার রাষ্ট্রনায়কের জীবন, তার মানবিক যে মূল্যবোধ, নেতাকর্মীদের সঙ্গে যে আন্তরিকতা বা মিশে যাওয়ার যে জায়গা, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবারও একটু বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রাগিবুল হাসান রিপু ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, নানান বিষয় নিয়ে তো শেখ হাসিনার অনেক অর্জন নিয়ে আমরা কথা বলছিলাম, অনেক অবদানের জায়গাগুলো আসছিল। বিশ্বে তার যে তিনি বাংলাদেশকেই শুধু উপস্থাপন করেননি, এর মধ্য দিয়ে কিন্তু তিনি নিজের যে নেতৃত্বের জায়গাটি, নেতৃত্বের গুণটিও কিন্তু বিশ্বের কাছে তিনি উদ্ভাসিত করেছেন। সেই জায়গা থেকে আমরা বারবারই দেখছি, এই যে আপনিও বারবারই বলছিলেন যে একজন লড়াকু মানুষের যে সংগ্রামী জীবন, কিংবা তার যে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রের উন্নয়নের চিন্তা, আমরা তৃণমূলে একজন শেখ হাসিনাকে কতটুকু পৌঁছে দিতে পারলাম আমার দেশের জন্য, যিনি তার পরিবারের সমস্ত শোক, পুরো পরিবারকে হারিয়ে, যিনি আমরা আমাদের স্যার বলছিলেন একটু আগে যে নিকটতম আত্মীয় স্বজন একজন দুজন মারা গেলে আমরা দীর্ঘদিন সেই শোকটা বলতে পারি না। এইরকম যেখানে ভাই বোন, মা বাবা, প্রত্যেকটি মানুষকে যিনি হারিয়েছেন, একমাত্র বোন ছাড়া, নিজের সন্তান ছাড়া সবাইকে হারিয়ে ফেলেছেন, এইরকম একটি মানসিকতায় যিনি বছরের পর বছর, দশকের পর দশক বাঙালির জন্য শ্রম দিয়ে যাচ্ছেন, বাঙালির জন্য কাজ করে যাচ্ছেন, তাকে আমরা একেবারে প্রান্তিকে পৌঁছাতে পারলাম কিনা, বিশেষ করে আমরা যদি গত 4 দশকের সুজন একটা কথা বলি, মানুষ হয়তো আমাদের দেখতে পারে না, আওয়ামী লীগের নেতা রিপু আমার চাল চলন হয়তো পছন্দ করে না, এটা হয়তো সত্য, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু বাংলাদেশে আমি এখন খুব কম মানুষ দেখি যিনি শেখ হাসিনাকে পছন্দ করেন না। আজকে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আর একজন মানুষের নাম আপনি বলেন আমাকে। তৃণমূলে কিন্তু তিনি তার যোগ্যতায় পৌঁছে গেছেন, আমি হয়তো তাকে পৌঁছাতে পারিনি, আমি আওয়ামী লীগ হয়তো ব্যর্থ হচ্ছি, কিন্তু তার কাজ আজকের এই ডিজিটাল যুগে এটা কিন্তু মানুষের কাছে অজানা না, উনি কি করছেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, বড় বড় ক্রাইসিস গুলোতে উনি যেভাবে মোকাবিলা করেছেন, বেশ করে করোনা কালীনই এই টিকার ব্যবস্থাতে তিনি যা করেছেন, এটা কয়জন রাষ্ট্রনায়ক পেরেছেন। এটা এই দেশের মানুষ অত অবিবেচক না, তারা জানেন, তারা ছিলেন শেখ হাসিনাকে, তারা সেইভাবেই মূল্যায়ন করবেন। স্যার খুব বলছিলেন আন্তর্জাতিক মহলে তার সুনামের কথা, তার অবস্থানের কথা।
আপনি সিম্পল একটা জিনিস ভাবেন, গঙ্গার পানি চুক্তি উনি করেছেন। আমাদের সীমান্ত বিরোধ ছিল, সেই বিরোধের নিষ্পত্তি উনি করেছেন। আমাদের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, সশস্ত্র মুভমেন্ট ছিল, প্রথম সেটাকে মেয়াদে উনি সেটা- শান্তির কাতারে নিয়ে এসেছেন, এসেছেন। সেটা সে নিষ্পত্তি করেছেন। আমাদের কখনো জাতিসংঘে কোনো সমুদ্র আইন ছিল না 74-এ। বঙ্গবন্ধু সেই সময় সমুদ্র আইন করেছেন বাংলাদেশে। ইন্ডিয়াতেও সমুদ্র আইন ছিল না, কিন্তু বঙ্গবন্ধু সমুদ্র আইন করেছিলেন। বঙ্গবন্ধু জানতেন তার আর একটা দেশ দরকার, বাংলাদেশ ছোট দেশ, তার আর একটা সমান জমি দরকার। এই জন্য উনি সমুদ্র আইনটা সেই সময় করেছিলেন। কত চমৎকার ভাবে বিনা রক্তপাতে বাংলাদেশের সমান একটা জমি শেখ হাসিনা এই দেশের সাথে সংযোগ করেছেন। সংযোগ করেছে। এবং যতগুলো কাজ শেখ হাসিনা এই কাজগুলো, যে কাজগুলো উনি করেছেন, এর যে কোনো একটা কিন্তু বিদেশে কোথাও হলে তারা কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত হতেন। এত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উনি দেশের জন্য করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা, সেটা তো তার মানে উনি যদি তৎপর না হতেন, তাহলে আপনি এই- বুকে এই হাত দিয়ে বলেন, এই স্বীকৃতি সম্ভব এই হতো না। স্বীকৃতি কিন্তু সম্ভব ছিল সম্ভব না। হতো না। এই বিরল সম্মানের অধিকারী কিন্তু উনি করেছেন। এখন অনেকের কথা আছে না, শেখ হাসিনার উন্নয়ন কেউ কেউ চোখেই দেখে না। এই যে আপনাদের মতন টেলিভিশনে রাতের বেলা আমরা শুনি না, কোনো উন্নয়ন নাই, সব লুটপাট, চোর ডাকাত সব ভরে গেছে। ফাইন, ওনারা উন্নয়ন দেখেন না। ওবামা যখন প্রেসিডেন্ট, তখন কেনিয়ায় গেছিলেন ওনার পৈতৃক বাড়িতে, সেখানে সুধী সমাবেশ, সেই সমাবেশে উনি বক্তৃতা দিলেন। বললেন, কেনিয়ার জনগণের যদি মুক্তি আনতে হয়, কেনিয়ার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার দিকে নজর দেওয়া উচিত, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের প্রতিপক্ষরা শেখ হাসিনার উন্নয়ন দেখেন না, কিন্তু বারাক ওবামা উন্নয়ন দেখেছেন। উন্নয়ন দেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান। ইমরান খান, উনি বক্তৃতা দিলেন পার্লামেন্টে যে আমি 5 বছরের ভিতর আমি পাকিস্তানকে সুইডেন বানিয়ে দেব। তো ওই দেশের জামাত ইসলাম, মুসলিম লীগ তারা বললো, দেখো তোমার সুইডেন বানানোর দরকার নাই, তুমি একটু বাংলাদেশের মতন একটা বাংলাদেশ আমাদের বানিয়ে দাও। এবং তখন উনি স্বীকার করেছেন যে বাংলাদেশ সম্বন্ধে উনি তখন খোঁজ খবর নেওয়া শুরু করেছেন, এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দেখে তিনি টেলিফোনে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ওনারা দেখেন না, কিন্তু বহির্বিশ্ব ঠিকই কিন্তু দেখছে। ইমরান খান ঠিকই ইমরান দেখেছেন। খান ঠিকই দেখেছে। তা আমার কথাটা হচ্ছে যে আমি বাস্তবতাটা বুঝি এইটুকুই, ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে। রাষ্ট্র পরিচালনায় সব কিছু ভালো করবেন একজন, এটা ঠিক নয়। আমরা সব কিছু ভালো করতেছি 12 বছরে, তা না। আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, আমাদেরও আচার আচরণে মানুষ কষ্ট পেতে পারে। আমি সব কিছুর জন্যই, আমাদের এরকম যদি ভুল থাকে আমরা তার জন্য ক্ষমা চাই। আমি সকলের কাছে অনুরোধ করব, এই যে সংগ্রামী যে মানুষটি, সবকিছু হারিয়ে যে মানুষটি দেশের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি যে লড়াই সংগ্রামটা করছেন, এটাকে যেন একটু বিবেচনায় মানুষ নেন। সেটাকে যদি সবাই একটু বিবেচনায় আনেন, আমার মনে হয় যে তার জন্মদিনে তার জন্য এটা খুব বড় পুরস্কার। বড় পুরস্কার, এবং মানে তার যে কাজের জায়গা, তার যে অবদানের জায়গা, অন্তত জাতি হিসেবে আমরা একটু কৃতজ্ঞতার জায়গাতেও বোধহয় যেতে পারবো। রিবু ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের কাছে আরেকবার একটু যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করছিলাম, এবং এই যে উন্নয়নের সঙ্গে যে সম্পৃক্ততার জায়গা, যে আসলে তো দৃশ্যমান অনেক কিছুই ঘটেছে। আপনি স্যার একটু আগেও বললেন যে কারিগরি শিক্ষা বা ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে যে তার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটার এক ধরনের ফলাফল কিন্তু আমরা পেতে শুরু করেছি। কোভিডের সময় কিন্তু আমরা মোবাইলের ভিতরে বা তথ্য প্রযুক্তির একটা সহায়তায় অনেক কিছু সচল করার চেষ্টা করেছি। এই যে একজন প্রধানমন্ত্রীর বা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এই যে রাজনীতির জন্য যে অবদান,
তাকে যদি আমরা একটু আরও তৃণমূলের কাছে নিয়ে যেতে চাই, কারণ এই যে রাজনৈতিক সমালোচনাগুলো ভাই যেটি বললেন যে সমালোচকরা তারা কখনোই আসলে উন্নয়নটা দেখছে না বা দেখবে না, বাইরের মানুষ কিন্তু দেখছে। আমরা যারা পর্যবেক্ষণ করছি বাংলাদেশের অগ্রগতিকে, অর্থনৈতিক বা সমৃদ্ধির জায়গাটা যখন আমরা পর্যবেক্ষণ করছি, আমরাও কিন্তু দেখছি কিছু জায়গায় কিন্তু অস্বাভাবিক বা একেবারে বলা চলে যে অভূতপূর্ব উন্নয়নের কাজ হয়েছে। মানুষের কাছে ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে কি মনে হয় যে আমাদের মানে কোন কোন জায়গা থেকে আর একটু কাজ করার সুযোগ রয়েছে, বা তার অবদানগুলো বা তার অবদানের জায়গাগুলো নিয়ে একটু আলোচনার জায়গা একটু তৈরি করা দরকার কিনা? কারণ এই 4 দশকে তার রাজনৈতিক জীবন থেকে বাঙালির প্রাপ্তি বা বাংলাদেশের প্রাপ্তি কিন্তু একেবারেই বোধহয় কম না। স্যার যদি ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। এই যে কারিগরি শিক্ষা একের নিচে ছিল কিন্তু বিলো 1%। জেনারেল এডুকেশন এবং কারিগরি শিক্ষার মধ্যে বিস্তর ফারাক। জেনারেল এডুকেশনে ভরা। আজকে আপনি দেখেন যে আমাদের যে জিডিপি অথবা জিএনপি যেটা আমরা অর্জন করছি, এটা কিন্তু উচ্চশিক্ষিত দ্বারা না, উচ্চশিক্ষিত চাকরি পাচ্ছে না, বেকার। আর যারা নিম্নবিত্ত, তারা যারা কাজ করে খায়, বৃত্তিমূলক কাজ করে খায়, তারাই কিন্তু দেশের অর্থনীতিকে বুনিয়াদটি গড়ে তুলতেছে। এটা কিন্তু সরকার বুঝেছিলেন। এবং ওই যে বললাম যে কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য একেবারে আনাচে কানাচে একেবারে অসংখ্য মানে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কিন্তু এখন আমরা পাচ্ছি। যে কারণে হয়ে গেছে কি, কারিগরি শিক্ষার হার দ্রুত বাড়ছে। হয়তো মানসম্পন্ন হয়নি সব ক্ষেত্রে, মানসম্পন্ন হতে আরো সময় লাগবে, কিন্তু এই যে একটা প্রাপ্তি, এটা তো না বুঝলে তো কখনোই হতো না। এটাকে আমরা মূল্যায়ন করতেই হবে যে কারিগরি শিক্ষা ছাড়া বর্তমান যুগে আমরা অচল। যেখানে আমরা পরবর্তীকালে মেধাসত্ত্বের দিক থেকে আমরা চলে যাচ্ছি কিন্তু ভিন্ন দিকে। আমরা রোবটের কথা চিন্তা করছি, অমুকের কথা চিন্তা করছি, কিন্তু আমাদের শ্রম ঘন একটা দেশ, প্রচুর লোক, এইরকম ঘন বসতি সম্পন্ন বাংলাদেশ, এখানে কিন্তু চারটিখানে কথা না, মানবিক উন্নয়ন করা ছোট্ট একটা জায়গা। তো এইরকম একটা জায়গায় যে কোনো পলিটিশিয়ান আসুক না কেন, তাদের নানাবিধ দৃষ্টিভঙ্গি থাকে, নানাবিধ ভুল ত্রুটি থাকে, মুখ থাকে। তো এর মধ্যেই যে বড় বড় উন্নয়ন, এই উন্নয়নগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে। এর সঙ্গে সমগ্র মানুষকে যাতে ত্বরান্বিত করা যায়, মানুষের বেকার সমস্যার জন্য সমাধান করা যায়, বিনিয়োগটাকে এইভাবে যদি বাড়ানো যায়, আমার মনে হয় যে আমাদের দেশ ভালো হবে। এবং সরকার এই দিকে দৃষ্টিভঙ্গিটা সন্নত রাখলে ভালো হয়, এটা আমি মনে করি। এবং সেই দিকেই কিন্তু যাচ্ছে। এবং আমরা যে শিকড় পর্যায়ে যারা থাকি, তারা এই ব্যাপারে যদি একটু প্রশিক্ষিত হয়, আপডেটেড, আমরা সবসময় আপডেটেড করা দরকার। এবং একটা কথা আমাদের বলা যে আমরা সব জায়গায় শিক্ষক বলি, অমুক বলি, আমরা ট্রেনিং নিতে চাই না। যত আমরা ট্রেনিং নিব, উন্নয়নের দিকে তত ধাবিত হব, নতুন নতুন দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কাজ করবে এবং দেশকে আমরা সম্পূরক একটা শক্তিতে পরিণত করতে পারবো বলে আমি বিশ্বাস করি আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ আমাদের আজকে যারা আলোচক ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রাগিবুল হাসান রিপু এবং এই অঞ্চলের উত্তর জনপদের বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক শিক্ষাবিদ বজলুল করিম বাহার। তারা দুজন তাদের যে ব্যস্ততম সময়, একজনের রাজনীতির ব্যস্ততা, একজনের শিক্ষকতার ব্যস্ততা, তার লেখালেখির ব্যস্ততা, এর মাঝেও বঙ্গকথনের জন্য, বঙ্গকথন পরিবারের জন্য যে সময় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, যারা শুনেছেন আমাদের আজকের দুই আলোচকের এই আলোচনা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আগামীকাল 28 সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস, এবং আমরা এই জন্মদিবসে উত্তর জনপদের প্রান্তিক পর্যায়ে আমরা যে মানুষগুলো রয়েছি, তাদের তরফ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই এবং আমরা প্রত্যাশা করি তার যে রাজনৈতিক দৃঢ়চেতা মনোভাব, তার যে রাজনৈতিক বিচক্ষণতা, তার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নেবেন, আরও সামনের দিকে এগিয়ে নেবেন বাঙালিকেও। আবারও দেখা হবে আপনাদের সাথে সাম্প্রতিকের আগামী সপ্তাহের আয়োজন, সেই আয়োজনে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা।